নমস্কার, নিউজ নামের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে থাইল্যান্ডের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে আগস্টে শেখ হাসিনা শাসনের পতনের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ব্যাংককের সানগ্রিলা হোটেলে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে স্থানীয় সময় দুপুর 12:30টায় অনুষ্ঠিত হয় বৈঠকটি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 8 মাসের মাথায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে বৈঠক হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গ তুলেছেন বলে জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। বৈঠকে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন আক্রমণাত্মক মন্তব্য করছেন সেসব বিষয়ে কথা বলেছেন বলে শুক্রবার এই বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া সীমান্ত হত্যা, গঙ্গা চুক্তি নবায়ন এবং তিস্তা নদীর জল বন্টন নিয়েও কথা হয়েছে বৈঠকে, জানিয়েছে বাংলাদেশ। গত কয়েকদিন ধরে প্রতিবেশী দুদেশের শীর্ষ নেতার বৈঠক নিয়ে আলোচনা ছিল বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যমে। বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করে চিঠি দেওয়ার কথা জানিয়েছিলেন ঢাকার কর্মকর্তারা। বাংলাদেশের গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ হলেও ভারতীয় কর্মকর্তারা নিশ্চিত করেননি বিষয়টি। ফলে শেষ মুহূর্তে পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা ছিল বৈঠকটি নিয়ে। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বা বিমস্টেকের শীর্ষ সম্মেলনের সাইড লাইনে অনুষ্ঠিত হলো এই বৈঠক। নরেন্দ্র মোদীর সাথে এই বৈঠকে এক দশক আগের স্মৃতিময় এক ছবি তাকে উপহার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। উল্লেখ করা যেতে পারে 2015 সালের 3রা জানুয়ারি মুম্বাই 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে নোবেলজয়ী অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক পরিয়ে দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি 10 বছর পর মোদীকে উপহার দিয়েছেন বাংলাদেশের বর্তমান সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের লক্ষ্য করে সহিংসতার অভিযোগ এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ভারতের সিদ্ধান্তের কারণে উত্তেজনা দেখা দেয় দুদেশের সম্পর্কে। ভারতের পূর্বাঞ্চলে 7টি রাজ্য, যাদেরকে সেভেন সিস্টার বলা হয়, তারা স্থল বেষ্টিত। সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় তাদের নেই। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। তাই এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে বলে সম্প্রতি চীন সফরে গিয়ে মন্তব্য করেছিলেন মোহাম্মদ ইউনূস। বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করে ভারতের রাজনৈতিক মহল। ভারত ও বাংলাদেশের মধ্যে আরেকটি উত্তেজনাপূর্ণ বিরোধ হল সাম্প্রতিক মাসগুলিতে উগ্র ইসলামপন্থীদের দ্বারা হিন্দুদের উপর আক্রমণ, সন্ন্যাসীদের গ্রেফতার এবং ইস্কন সহ মন্দিরগুলিতে ব্যাপক ভাঙচুরের ঘটনা। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেক হল দক্ষিণ এশীয় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশের একটি আঞ্চলিক সংস্থা, যার মোট জনসংখ্যা 1.73 বিলিয়ন এবং সম্মিলিত জিডিপি 5.2 ট্রিলিয়ন মার্কিন ডলার। থাইল্যান্ড এই গ্রুপের বর্তমান চেয়ারম্যান। 2018 সালে নেপালের কাঠমান্ডুতে 4র্থ বিমস্টেক শীর্ষ সম্মেলনের পর বর্তমান শীর্ষ সম্মেলনটি ছিল নেতাদের প্রথম সরাসরি বৈঠক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ধর্ম এবং সংস্কৃতির পীঠস্থান ত্রিপুরা, একে রক্ষা করার জন্য বদ্ধপরিকর রাজ্য সরকার। এক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ব্রহ্মকুণ্ড মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ধর্ম এবং সংস্কৃতি পীঠস্থান ত্রিপুরা, সেক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের মধ্য দিয়ে রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সাধারণ মানুষের মধ্যে আবার সরকারের বার্তাও দিতে চাইছে রাজ্য সরকার। শুক্রবার সিমনায় ব্রহ্মকুণ্ড মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
রাজ্যের সংস্কৃতিকে রক্ষা করার জন্য ব্রহ্মকুণ্ড মেলার মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোর রক্ষণাবেক্ষণে বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে ব্রহ্মকুণ্ড মেলা প্রাঙ্গণের উন্নয়নের জন্য 14 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং এই কালচারকে আরো যাতে আধুনিক থেকে আধুনিকতম করা যায়, আরো যাতে প্ল্যাটফর্ম তৈরি করা যায়, যেটা বলা হয় যে ত্রিপুরা সরকার থেকে এখানে এটা প্রায় 14 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যাতে এটাকে আরো ডেভেলপ করা যায়। সর্বত্র এবার বাজেটও আপনারা দেখেছেন, আমরা যেভাবে এবার বাজেট আমরা বাড়িয়েছি গত বছরের তুলনায়, ইনফ্রাস্ট্রাকচার যাতে ডেভেলপ হয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে মানুষও বাইরের থেকে আসবে, পর্যটন ক্ষেত্র হিসেবে এটা একটা চিহ্নিত হবে, বাইরের থেকে মানুষ আসবে, আসলে এখানে ব্যবসা বাণিজ্য বাড়বে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে। যখন এই বিষয়গুলো হবে, আর্থসামাজিক উন্নয়ন যখন হবে, তখন এর থেকেও কিন্তু একটা বিভেদের সৃষ্টি হয়। এই বিভেদ থেকে আমরা মিলনের দিকে আমরা যেতে পারবো। আমরা নিশ্চয়ই যে আগামী দিন আমরা সরকার, আমরা যেভাবে কাজ করছি, আমাদের সরকার মানুষের সরকার, আমার সরকার, এই যে বার্তা আমরা দিতে চাই। রাজ্যে বর্তমানে রয়েছে 19টি জনজাতি গোষ্ঠী যাদের কৃষ্টি সংস্কৃতি অনেক বেশি উন্নত মানের। এগুলিকে রক্ষণাবেক্ষণ এবং পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে সরকারের বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমাদের সংস্কৃতিকে নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, আমাদের সরকারও চেষ্টা করছে, বিশেষ করে জনজাতি অংশের যারা, তাদের যে সংস্কৃতি, আমরা সবাই জানি আমাদের ত্রিপুরার যে 19টি জাতি গোষ্ঠী আছে জনজাতি, তাদের কৃষ্টি সংস্কৃতি এত বেশি, মানে যাকে বলে কম বললে কমই হবে, যে অনেক বেশি উন্নত মানের, এবং সেটা কিন্তু হারিয়ে যেতে না যায়। আমাদের আইসিআই ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় যে মেলা হয়, সেই মেলাতে আমরা চেষ্টা করি সেগুলোকে পুনরুদ্ধার করার জন্য, এবং এর মধ্যেই কিন্তু আমরা জীবনকে আমরা দেখতে পাই। মোহনপুর মহকুমা প্রশাসন, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং ব্রহ্মকুণ্ড মেলা কমিটির যৌথ উদ্যোগে অশোকাষ্টমী উপলক্ষে সিমনায় শুরু হয়েছে 3 দিন ব্যাপী অনুষ্ঠিতব্য ব্রহ্মকুণ্ড মেলা। প্রতি বছর দুবার ব্রহ্মকুণ্ডকে উপলক্ষ করে আয়োজিত হয় এই মেলা। মেলায় সমাগম ঘটে দূর দূরান্ত থেকে আগত জাতি জনজাতি মানুষের। 3 দিন ব্যাপী ব্রহ্মকুণ্ড প্রাঙ্গণ যেন হয়ে ওঠে জনমুখর ঐতিহ্যের এক পুণ্য স্থান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা ডেন্টাল কলেজের নতুন ভবন ছাত্রাবাস নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর ওয়ার রুমে হয় এই বৈঠক। আগরতলা সরকারি ডেন্টাল কলেজের নতুন ভবন নির্মাণ এবং এই কলেজের একটি ছাত্রাবাস নির্মাণের বিষয়টি নিয়ে বরাবরই সচেষ্ট রয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার এই বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী ওয়ার রুমে আয়োজিত হয় এই বৈঠক। আগরতলা সরকারি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা রাজ্যের আকাঙ্ক্ষা পূরণে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা সরকারি ডেন্টাল কলেজের নতুন কলেজ ভবন এবং হোস্টেলের নির্মাণের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে এই প্রকল্পের সময়মতো সমাপ্তিকরণ এবং ত্রুটিহীন সমাপ্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মান বজায় রাখা এবং সময়সীমা মেনে চলার উপর জোর দিয়ে অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে। উল্লেখ করা যেতে পারে, আগরতলা সরকারি ডেন্টাল কলেজে মাস্টার অফ ডেন্টাল সার্জারি বা এমডিএস কোর্স করতে পারবে ছাত্রছাত্রীরা। আগরতলা সরকারি ডেন্টাল কলেজে মাস্টার অফ ডেন্টাল সার্জারি প্রোগ্রাম শুরু করার জন্য রাজ্য সরকারকে অনুমোদন দিয়েছে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া। আগরতলা সরকারি ডেন্টাল কলেজের পরিকাঠামোগত উন্নয়নে পিএম ডিভাইন প্রকল্পের আওতায় বরাদ্দ করা হয়েছে 202 কোটি টাকা। এক্ষেত্রে প্রায় 400 ছাত্রছাত্রীদের জন্য বহুমুখী সুবিধাযুক্ত একটি আবাস গড়ে তোলার জন্য বিশেষভাবে পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে আগরতলা সরকারি ডেন্টাল কলেজ যাতে অন্যতম হয়, সেই চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে এদিন সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
2018 সালে বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগে চাকরি বাতিল হয়ে যায় ত্রিপুরার 10,323 জন শিক্ষক অশিক্ষক কর্মচারীর। প্রেক্ষিতে পতন হয়েছিল মানিক সরকার নেতৃত্বাধীন সরকারের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগে এবার সেখানে বাতিল হল 25,753 জন শিক্ষক অশিক্ষক কর্মচারীর। এবার কি তবে বাংলায় পতন হবে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারের? বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। ত্রিপুরায় তখন ভরা বাম শাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী সিপিএম এর মানিক সরকার 2010 এবং 2013 সালে দু দফায় স্কুল শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষক পদে 10,323 জনকে নিয়োগ করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। কিন্তু অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে ওই নিয়োগ নিয়ে মামলা হয় ত্রিপুরা উচ্চ আদালতে। প্রেক্ষিতে গোটা প্যানেল বাতিল করেছিল ত্রিপুরা উচ্চ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে গিয়েছিল মানিক সরকারের সরকার। কিন্তু 2017 সালে সমগ্র প্যানেল বাতিলের নির্দেশে বহাল রাখে শীর্ষ আদালতও। ঘটনাচক্রে তার পরের বছরে অনুষ্ঠিত হয় ত্রিপুরা বিধানসভা ভোট, যেখানে পতন হয়েছিল মানিক সরকারের সরকার। এবার বাংলায় প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল করেছে সর্বোচ্চ আদালত। 2024 সালের এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, এক বছর পরে কার্যত তাই বহাল রেখেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। ঘটনাচক্রে পশ্চিম বাংলায় বিধানসভা ভোটও আগামী বছর। ত্রিপুরার এই ঘটনার নিরিখে সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের নির্দেশ কি তবে উদ্বেগের বিষয় তৃণমূল কংগ্রেসের জন্য? তা নিয়ে চলছে জোর জল্পনা। তবে একই সঙ্গে এই তথ্য প্রাধান্যযোগ্য যে ত্রিপুরার মোট জনসংখ্যা কম বেশি 40 লক্ষ। সেই অনুপাতে 10,323 সংখ্যাটি অনেক বেশি প্রভাব ফেলেছিল ত্রিপুরায়। এই ক্ষেত্রে বাংলার জনসংখ্যা 10 কোটিরও বেশি। এই নিরিখে 26,000 সংখ্যাটি সারা বাংলায় কতটা এবং কি রকম প্রভাব ফেলবে তার জন্য অপেক্ষা করতে হবে আরো প্রায় একটি বছর। ত্রিপুরায় বাম সরকারের পতনে 10,323 জনের চাকরি বাতিল যেভাবে অনুঘটকের ভূমিকা নিয়েছিল, বাংলাতেও সেই একই ঘটনা ঘটবে বলে দাবি বিজেপি। বাংলা আর ত্রিপুরার মাটি আলাদা, তবে মৌলিক একটা মিল রয়েছে, তা হলো দুই রাজ্যেরই দীর্ঘ বাম শাসনের অবসানের পক্ষে মানুষ। তৃণমূল যেভাবে দুর্নীতি করেছে তাতে মানুষের ক্ষোভ হিমালয় সমান জায়গায় পৌঁছেছে। চাকরি বাতিল সহ যা যা হচ্ছে তাতে সামনের ভোটে তাদের বিদায় আসন্ন বলে তথ্য দাঁড় করিয়েছে বিজেপি। তবে ত্রিপুরা আর বাংলার বিষয়ের মধ্যে ফারাক রয়েছে বলে মনে করছে সিপিআইএম। চাকরি দেবার ক্ষেত্রে ত্রিপুরায় ত্রুটি হয়েছিল প্রক্রিয়াগত, কিন্তু বাংলায় নিয়োগ হয়েছে টাকা পয়সার বিনিময়ে। দুটো এক বিষয় নয় বলে মনে করে সিপিআইএম। শুধু চাকরি বাতিলের জন্য বাম সরকারের পতন হয়নি ত্রিপুরায়। দীর্ঘদিন সরকারে থাকার ফলে প্রতিষ্ঠান বিরোধিতাও কাজ করেছিল এক্ষেত্রে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাতেও তৃণমূল যখন 2026 সালের বিধানসভা ভোটে যাবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মাথায় থাকবে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা। সেদিক থেকে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল কি তৃণমূলের জন্য উদ্বেগের? সেই প্রশ্ন কিন্তু চিন্তার ভাঁজ ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে। প্রসঙ্গত, গত বছর লোকসভা ভোটের প্রথম দফা হয়ে যাওয়ার পরে কলকাতা হাইকোর্ট 26,000 শিক্ষকের চাকরি বাতিল করেছিল। সেই নির্দেশের পরেই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভোটের বাক্সে বিপুল কিছু হেরফের হয়নি, বরং 2019 সালের তুলনায় বাংলায় আসন বেড়েছিল তৃণমূলের। তবে রাজনৈতিক মহলের আলোচনায় আসছে ত্রিপুরার প্রসঙ্গ। বছর ঘুরলেই যেখানে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট, সেখানে 26,000 শিক্ষক ও শিক্ষক কর্মচারীরা চাকরি বাতিলের বিষয়টিকে ক্যাশ করতে চাইবে ভারতীয় জনতা পার্টি, তা নিয়ে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। গত 2023 সালের 18 সেপ্টেম্বর সিপাহীজলার ডিএম রাজ্য সরকারের নিকট জমি দুর্নীতির নিয়ে চিঠি দিয়েছিলেন। ওই চিঠিতে 1400 কারি জায়গার দুর্নীতির বিষয়ে উল্লেখ করেছিলেন তিনি। বিধানসভায় বিষয়টি উত্থাপন করা হলে এর তদন্তের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিন্তু এই ক্ষেত্রে তদন্ত কোথায় তা নিয়ে প্রশ্ন তুলল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শুক্রবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে দুর্নীতির এই তদন্তে কেন সুমোটো মামলা নিচ্ছে না ত্রিপুরা উচ্চ আদালত তা নিয়ে প্রশ্ন তোলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে লোকায়ুক্তর নামে সাদা হাতি পোষা হচ্ছে রাজ্যে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
রাজ্যে হাইকোর্ট আছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা দেখছি এই ধরনের কেলেঙ্কারিতে হাইকোর্ট সমস্ত সেখানে মামলা রেজিস্টার করতে পারে, তারা রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করতে পারে তদন্তের জন্য। এই ক্ষেত্রে সেটা করা হয়নি। এই রাজ্যে লোকায়ুক্ত আছে, একটা সাদা হাতি পোষা হচ্ছে, কিন্তু এই লোকায়ুক্তর মাধ্যমে এই দুর্নীতি কোন ধরনের তদন্ত হয়নি বা তদন্ত করার জন্য কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা আজকে মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের দাবি, অবিলম্বে এত বড় জমি ঘোটালা, একটা ল্যান্ডস্কেপ আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে। বিজ্ঞাপন দেবার প্রায় ৩ বছর পর পুলিশ কনস্টেবল এবং শিক্ষক নিয়োগে মেধা তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। এবার মেধা তালিকা প্রকাশের কতদিন পরে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া তা নিয়ে চিন্তিত চাকরি প্রত্যাশীরা। 2022 সালে স্বরাষ্ট্র দপ্তরে 1000 পুলিশ কনস্টেবল এবং শিক্ষা দপ্তরে টেট 1 টেট 2 শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞাপন জারি করার 3 বছর পর নিয়োগের মেধা তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। এক্ষেত্রে ত্রিপুরা পুলিশের পুরুষ ও মহিলা কনস্টেবল পদে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। তবে 1000 কনস্টেবল পদ পূরণ করতে পারছে না রাজ্য সরকার। পুরুষ ও মহিলা মিলিয়ে কনস্টেবল পদে বাছাই হলেন 979 জন। 2022 সালে প্রথম বিজেপি জোট সরকারের আমলে 1000 পুলিশ কনস্টেবল নিয়োগের জারি হয়েছিল বিজ্ঞপ্তি। বহু আন্দোলন হয়েছে এই নিয়োগ নিয়ে। রাজ্য সরকার 3 বছর সময় নিয়েছে 979 জনের নাম ঘোষণা করতে। এর মধ্যে 647 জন পুরুষ এবং 332 জন মহিলা প্রার্থীর নাম সুপারিশ করা হয়েছে চাকরির জন্য। তবে তাদের কবে নাগাদ অফার দেওয়া হবে তা অবশ্য জানানো হয়নি পুলিশ সদর দপ্তর থেকে। 2022 সালের 20 অক্টোবর 1000 পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এর মধ্যে 668 জন পুরুষ কনস্টেবল নেওয়ার কথা ছিল। বৃহস্পতিবার পুরুষ ও মহিলাদের আলাদা করে নাম সুপারিশ করেছে নির্বাচন কমিটি। এর মধ্যে পুরুষ কনস্টেবলদের থেকে 647 জনকে যোগ্য পেয়েছে নির্বাচন কমিটি। অর্থাৎ এই ক্ষেত্রে সবকটি পোস্টে সম্ভব হচ্ছে না নিয়োগ। যাদের নাম সুপারিশ করা হয়েছে এদের মধ্যে সাধারণ শ্রেণীভুক্ত রয়েছেন 376 জন, তপশিলি উপজাতি 210 জন এবং তপশিলি জাতি সম্প্রদায়ের রয়েছেন 56 জন। এছাড়া 26 জন রয়েছেন পূর্ব সেনা কর্মী। মহিলাদের ক্ষেত্রে সাধারণ শ্রেণীভুক্ত রয়েছেন 193 জন, তপশিলি উপজাতি শ্রেণীভুক্ত রয়েছেন 109 জন এবং তপশিলি জাতিভুক্ত রয়েছেন 30 জন। অপরদিকে বহু আন্দোলনের পর শিক্ষা দপ্তরে নিয়োগের জন্য শেষ পর্যন্ত টেট 1 এবং টেট 2 মেধা তালিকার সুপারিশ করল টিআরবিটি। টেট 1 এর জন্য 66 জন এবং টেট 2 এর জন্য 162 জনের নাম সুপারিশ করেছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। তবে যাদের নাম সুপারিশ করেছে টিআরবিটি তাদের চাকরি হতে আরো কতদিন সময় লাগতে পারে তার কোনো নিশ্চয়তা দিতে পারেনি টিআরবিটি বা শিক্ষা দপ্তর। 2022 সালে টেট 1 এবং টেট 2 পরীক্ষার বিজ্ঞাপন দেওয়া হয়েছে। 2023 সালের বিধানসভা ভোটের আগে নেওয়া হয় দুটি পরীক্ষাও। এখানেই থমকে যায় নিয়োগ প্রক্রিয়া, আটকে যায় টেট 1 এবং টেট 2 পরীক্ষার ফল প্রকাশ। এ নিয়ে বেকারদের দীর্ঘ আন্দোলনের পর টেট পরীক্ষার ফল প্রকাশিত হয়, কিন্তু মেধা তালিকা প্রস্তুত করছিল না টিআরবিটি। অফিস লেনে শিক্ষা ভবনের সামনে বহু আন্দোলন হয় তা নিয়ে, কারণ অতীতে কোনো টেট পরীক্ষার ফল প্রকাশ ও নাম সুপারিশে দেরি হয়নি এতদিন। একই সঙ্গে জিটি পরীক্ষার ফলও আটকে রেখেছে টিআরবিটি। তবে শেষ পর্যন্ত আন্দোলনের চাপে টেট 1 এবং টেট 2 মেধা তালিকা প্রকাশ করতে বাধ্য হয় টিআরবিটি। শিক্ষা দপ্তর এখন নিজেদের প্রয়োজন অনুযায়ী সুপারিশের তালিকা থেকে প্রার্থীদের কাগজপত্র পরীক্ষার পর অফার দেবে চাকরির। তবে তা কবে নাগাদ শুরু হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন চাকরি প্রত্যাশীরা। নতুন করে এই মাসেই টেট পরীক্ষা নেওয়ার সূচি প্রকাশ করেছে টিআরবিটি। এই কারণে ফল প্রকাশ করা জরুরি হয়ে পড়েছিল টিআরবিটির জন্য। এখন জিটি বা স্নাতক পরীক্ষার ফল কবে প্রকাশিত হয় তার দিকেও চেয়ে আছেন বিএড উত্তীর্ণ বেকাররা। রাজ্যে বিএড উত্তীর্ণ বেকার রয়েছেন কয়েক হাজার। দিন দিন বেড়ে চলেছে এই সংখ্যা। 2022 সালে শুরু হয়েছিল টেট পরীক্ষার সঙ্গে পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াও। দুটি দপ্তরে চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করতে সময় নেওয়া হয়েছে প্রায় 3 বছর। এবার অফার দেবার ক্ষেত্রে কতটুকু বিলম্ব করবে সরকার তা নিয়ে শঙ্কিত মেধা তালিকার চাকরি প্রত্যাশী নির্বাচিতরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
বেপরোয়া গতির খেসারত দিতে হলো প্রাণ দিয়ে। শুক্রবার সকাল 8টা নাগাদ আমতলী থানার অন্তর্গত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আগরতলা সাবরুম জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে বাইক নিয়ে যাচ্ছিল যুবক। বাইক নিতে গিয়ে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে লরির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী এবং আমতলী থানার পুলিশ। লরির চাকার নিচ থেকে যুবকটিকে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে গা ঢাকা দিয়েছে লরির চালক। এক্ষেত্রে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দীর্ঘ বছর পর উদয়পুর মাতাবাড়ি আরডি ব্লকের অধীন উদয়পুর রাজনগর এলাকার ৮০ মিটার রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, যার পাশ থাকবে ১ মিটার। কাজটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য রাজনগর পঞ্চায়েত অধীন পঞ্চায়েত সচিবকে দেওয়া হয়েছিল দায়িত্ব। প্রথম থেকেই কাজের গুণগত মান নিয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন সংশ্লিষ্ট গ্রামবাসীরা। এলাকাবাসীর পক্ষ থেকে কাজটির গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে থাকা সত্ত্বেও রাজনগর পঞ্চায়েতে কোনো পদক্ষেপ না নেওয়ায় অবশেষে এলাকাবাসীর পক্ষ থেকে মাতাবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিকের নজরে বিষয়টি নেওয়ার পর ঘটনাস্থলে ছুটে আসেন সংশ্লিষ্ট আধিকারিকরা। এদিকে নির্মাণ কাজে দুর্নীতির প্রতিবাদ করার কারণে তাদের উপর হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গ্রামবাসীরা। নতুন কাজ আছে দিনটা 2 নম্বর এরকম করতেছে। আমরা গ্রামের কাজ পঞ্চায়েতে আমরা যে নেতা আছে বাড়িঘরের পাড়ার তারা কিতা করছে কামটারে কোনো মতো ধাপা সাফা দিয়া কামটারে কেমনে 2 নম্বরই করে সে কামটা কেন উঠে দিতে তারা এই চিন্তা করছে। এরপরে আমরা বাধা দিছি। আমার নাম হচ্ছে চন্দন দেবনাথ, আরেকজন একটা ভাই আছে বিশু আরে। আসামের হাইলাকান্দিতে আদালতের শুনানি থেকে ফেরার সময় ত্রিপুরার আইনজীবী অরিন্দম ভট্টাচার্যকে লাঞ্ছিত করে একদল দুষ্কৃতী তার গাড়ি থামানো হয় এবং তার চালক উভয়ের উপরে আক্রমণ করা হয়। আসাম পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে রাখে। অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির মামলার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই ধরনের আক্রমণের প্রেক্ষিতে ত্রিপুরা এবং আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন সংশ্লিষ্ট আইনজীবী এবং তার সহকারী। নিরাপদভাবে পেশাগত দায়িত্ব পালনে ভয়মুক্ত পরিবেশের দাবি করেন সংশ্লিষ্ট আইনজীবী এবং তার সহকারী। মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা এবং মাননীয় মুখ্যমন্ত্রী আসাম দুজনকে আমি আবেদন জানাই যে আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়ালের জন্য একটা সেফ এনভায়রনমেন্ট আমাদেরকে দেওয়া হোক, যাতে আমরা আমাদের ডিফেন্স উইখানেকে আমরা রাখতে পারি। আর কোর্টের যাই সিদ্ধান্ত হোক সময় ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিবি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আবারও স্বাগত। কৈলাসহর পুর পরিষদ ৯ নং ওয়ার্ডের সিনেমা হল পাড়ার শ্মশানঘাট পর্যন্ত বিস্তৃত বাঁধের রাস্তায় মাটি ফেলা বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। জায়গার সীমানা নির্ধারণ করার পরে চালু হবে সংস্কার কাজ বলে বাঁধের কাজ শুরু হওয়ার আগে আশ্বাস দেওয়া হয়েছিল তাদের।
কিন্তু বাস্তবে দেখা যায় সীমানা নির্ধারণ না করে সেখানে মাটি ফেলা শুরু করেছে ঠিকাদারি সংস্থা বলে অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী। এই ক্ষেত্রে সীমানা নির্ধারণ করেই সংস্কার কাজ শুরু করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। এখানে মাপের মধ্যে গন্ডগোল আছে, তার আগে এটা কোয়া হয়েছে। এখন দেখা যাইতেছে যে মাপ যেটার কথা কোয়া হয়েছে এটা তারা মাপের সঙ্গে কোনো ইয়ে নাই, তারা এখন মাটি ফেলানো শুরু করছে। তো এটা করলে তো জনগণের স্বার্থ হয় না। ঠিক আছে, না ফেরার দেশে চলে গেলেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা পরিচালক মনোজ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 87 বছর। দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য পরিচিত ছিলেন ভারত কুমার ওরফে মনোজ কুমার। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলচ্চিত্র জগতের নক্ষত্র পতন, প্রয়াত হলেন বর্ষিয়ান অভিনেতা পরিচালক মনোজ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 87। শুক্রবার ভোর 3:30 নাগাদ মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1937 সালে অবিভক্ত ভারত তথা অধুনা পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন মনোজ কুমার। নাম রাখা হয়েছিল হরিকৃষ্ণন গোস্বামী। 1957 সালে অর্থাৎ মাত্র 20 বছর বয়সে বিনোদনের দুনিয়ায় পা রাখেন তিনি। প্রথম ছবি ফ্যাশন। 1961 সালে কাঁচ কি গুড়িয়া ছবি করে সাড়া ফেলে দেন তিনি। এরপর একের পর এক সিনেমা হিট। 1965 সালে তার গুমনাম সিনেমাটি আয় করেছিল 2.6 কোটি টাকা, যা ছিল সে বছরের সর্বোচ্চ আয়। এরপর উপকার, পূরব আর পশ্চিম, ক্রান্তির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ক্রান্তি ছবিটির পর থেকেই তার নাম হয়ে যায় ভারত কুমার। শুধু অভিনয় নয়, পরিচালনাও করেছেন তিনি। 1975 সালে রোটি কাপড়া और मकान ছবির জন্য ফিল্ম ফেয়ারের সেরা পরিচালকের অ্যাওয়ার্ড পান মনোজ কুমার। 1992 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন ভারত কুমার। 1999 সালে পেয়েছেন জীবন কৃতি সম্মান। 2015 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয় মনোজ কুমারকে। 2004 সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন মনোজ কুমার। সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি, তবে বয়সজনিত সমস্যায় রোগী ভুগছিলেন বহুদিন ধরেই। একাধিকবার ভর্তি হতে হয় হাসপাতালে। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। শুক্রবার ভোরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লিভার জনিত সমস্যার কারণে মৃত্যু হয় তাঁর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার সকালে শেষকৃত্য সম্পন্ন হবে মনোজ কুমারের। মনোজ কুমারের মৃত্যুতে সমাপ্ত হল ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অন্যান্য বছরের মতো এবছরও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে আগরতলার দুর্গাবাড়িতে। শুক্রবার মহাসপ্তমী তিথিতে দুর্গাবাড়ি মণ্ডপে হয় ব্যাপক ভক্ত সমাগম। হিন্দু ও বাঙালিদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা। আশ্বিন মাসে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা হলেও কালের পূজা হল চৈত্র মাসে। চৈত্র মাসের এই পূজা বাসন্তী পূজা নামে পরিচিত। রাজধানী আগরতলার দুর্গাবাড়িতে অন্যান্য বছরের মতো এবছরও বেশ জাঁকজমকপূর্ণভাবে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পূজা। শুক্রবার ছিল মহাসপ্তমী। এদিন দুর্গাবাড়ি মণ্ডপে পরিলক্ষিত হয় অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতি। প্রতি বছরের মতো এবছরও দুর্গাবাড়িতে সরকারি উদ্যোগে ঐতিহ্যবাহী এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার বোধনের মধ্য দিয়ে পুজোর আনুষ্ঠানিক সূচনা হয়। মহাসপ্তমী তিথিতে বহু ভক্ত সমাগম ঘটে। আগামীকাল মহা অষ্টমী বলে জানিয়েছেন দুর্গাবাড়ির প্রধান পুরোহিত। শুধু দুর্গাবাড়িতে নয়, রাজ্যের বিভিন্ন ক্লাবেও অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পূজা। আজকে মা সপ্তমী পুজো চলছে। এখন বলি হবে মা পরে 12টায় ছন্দ ব্যঞ্জন আদি ভোগ হবে। সন্ধ্যে 7টায় আরতি হবে। মূলত এই পুজোটার তথ্য কি রয়েছে, কাহিনী কি রয়েছে? এটা মহারাজ সুরজ করেছিলেন এই পুজোটা রাজ আমল থেকে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।